আচ্ছা, আমি আজকে আছি অরূপ চক্রবর্তীর অফিসে। অরূপের তো করলাম, আমি তো বহুদিন বাদে তোর সাথে দেখা হচ্ছে, অলমোস্ট লাইক 20 years। তো তখন তুই এসএফআই এর হাতে রেগুলার মার খেতিস আমাদের রাত্রিবেলায়, তখন সেটা আমরা আবার প্রচার করতাম এবং তুই তখন দিতিস ভেরি সারপ্রাইজিংলি। তারপর দেখা গেল যারা মারতো তারাও তৃণমূল হয়ে গেল। নাও ইটস কাম ব্যাক টু অল স্কোয়ার ওয়ান। থেকে আমি পলিটিক্যাল ইন্টারভিউ নিচ্ছি না, কারণ পলিটিক্যাল ইন্টারভিউ নেওয়ার জন্য তো 10টা চ্যানেল আছে। উই হ্যাভ এ ভেরি ডিফাইন্ড রিলেশনশিপ ফর লাস্ট 20 years। তো তুই এই যে একটা তো পলিটিক্যাল জার্নি করলি লাইফে, তো ক্ষমতাটা তুই কী বুঝলি? মানে রাজনীতিতে হচ্ছে একটা খুব মানুষের কী বলবো, চরিত্রের একটা খুব মৌলিক ক্ষমতার নেশা, যেটা নিটসে বলতো যে ক্রেভ ফর পাওয়ার। এটা তোর থেকে ভালো কেউ দেখেনি, আমি তো থিওরিটিক্যালি জানি। তো তুই তোর চারিদিকে যে লোকগুলো আছে তারা ক্ষমতার জন্য লালায়িত। তো এইটা নিয়ে তুই কিছু বলাই যে তুই, না তুই সাহিত্যিক, তো তোর সাহিত্যের মন থেকে তুই কী বুঝছিস? না, দিনের শেষে পার্সোনাল ইজ পলিটিক্যাল। প্রত্যেক মানুষ ব্যক্তি জীবনে রাজনৈতিক। যারা রাজনীতিকে গালিগালাজ করে তারাও দিনের শেষে পলিটিক্যাল। সমস্যাটা এখানেই যে আমরা বলি রাজনীতি, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ ক্রাউন রেন্স, কিন্তু আমরা কেউ আমাদের বাড়ির ছেলে মেয়েদের রাজনীতি করার জন্য ছাড়ি না। আমরা কেউ চাই, আমরা সবাই চাই আমার সমাজটা ভালো হোক, কিন্তু আমরা কেউ সমাজটাকে ভালো করার জন্য এগিয়ে আসতে পারি না, সবাই ভাবে যে ওটা চামচে করে খাইয়ে দেওয়া হবে। হ্যাঁ, সমস্যাটা তো এখানে। সবাই চাইবে যে পুলিশ অফিসার সৎ হোক, নিজের বাড়ির লোক ছাড়া। সমস্যাটা এখানে। সবাই চাইবে ডাক্তার খুব ভালো হোক, ডাক্তার যেন কমিশন না নেয় প্যাথোলজিক্যাল ল্যাব থেকে, যদি নিজের বাড়ির লোক ডাক্তার না হয়। সব ডাক্তার খারাপ নয়, সব পুলিশও খারাপ নয়। আমরা যেই সমাজে বাস করি, আমরা সমাজের প্রতিনিধি। সে রাজনীতিবিদ হতে পারে, সে প্রশাসনিক আমলা হতে পারে, পুলিশ হতে পারে, ডাক্তার হতে পারে, রাষ্ট্রযন্ত্রের অন্য ব্যক্তি হতে পারে। প্রত্যেকে সেই সমাজেরই প্রোডাক্ট। এই জায়গায় দাঁড়িয়ে দেখো, আমি আজকে 1996 সালে কলেজে ভর্তি হয়েছি। তখন ভরা বাম জামাত, ছাত্র পরিষদ, পরে তৃণমূলের জন্ম। প্রথম দিন থেকে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস, বুথে এজেন্ট বসা। হ্যাঁ, মানে তুই যে পরিমাণ মার খেয়েছিস এসএফআই, তোমার একবার মনে আছে যে এসএফআই বোধহয় 2000 তখন 6 কি 7 তোকে ইট দিয়ে তোর পিঠে মেরে তোকে হসপিটালাইজ করেছিল। না, সেটা 2006। 2006 এসএফআই ঠিক না, সেটা লোকাল সিপিএম। মানে লোকাল মানে আমার পাশের ওয়ার্ডের সিপিএম। তখন ওই শিবির আন্দোলন চলছিল বন্ধের দিন। এই দুদিন আগে একটা ভাইরাল হয়েছে, একজন বয়স্ক মানুষ, 80 বছর বয়স্ক বৃদ্ধ, মমতা ব্যানার্জির ওই সমাবেশে গিয়েছিলেন। তার ছবি ভিডিও ভাইরাল হয়েছে। ভদ্রলোকের নাম অলোক ঘোষ। আমি মূলত মাঠটা খেয়েছিলাম, অলোকদা সেদিনকে মরে যেত যদি আমি অলোকদার মাঠটা পিঠে না নিতাম। কিন্তু আমাকে তুই একটা বল, এই যে তোরা সিপিএম এর জন্য মার খেয়েছিলি, যে সিপিএম এর পুরো মানে সিস্টেমটাকে সরানোর জন্য, কিন্তু লোকে তো বলছে যে তৃণমূল সেই সিস্টেমটাকে আরো বাজে করে ফেললো। মানে ইনফ্যাক্ট মানে সেই সিস্টেমটা তো সরলই না, বরং উল্টো দিকে আরো অ্যাক্সিলেটেড হয়ে গেল। না, তৃণমূলে এটা তো সত্যি কথা, তৃণমূলে সেই ফিল্টারেশনের প্রসেসটা তো ছিলই না। উল্টে ওই যেরকম উদারীকরণের যুগে সবাইকে ইনভেস্ট করতে দেখা হয়েছিল মনমোহন সিং জামানায় একটা সময়, তো এখানে আবার তৃণমূলে সবাইকে চলে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল মুকুলদার জামানায়। সেটার কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এটা তো সত্যি কথাই যে একটা সময় যারা সিপিএম এর বাছাই করা বাহিনী ছিল, তাদের অনেকেই তৃণমূলে চলে এসেছে। আবার ঠিক একইভাবে 4 তারিখ যখন রেজাল্ট বেরিয়েছে, 4 তারিখ দুপুর 2টোর পর থেকে তাদেরই অনেকে আবার বিজেপি চলে গিয়েছে। এবার তারা অফিসিয়াল স্বীকৃতি এখনো পেয়েছে কিনা জানি না, কিন্তু তাদের অনেকেই দেখা যাচ্ছে বিজেপি নেতাদের আশেপাশে ঘুরঘুর করে। তো এটা ক্ষমতার ধর্ম। ক্ষমতা যেদিকে থাকবে, সমর্থককুল অধিকাংশ মানুষ তারা ক্ষমতার সাথেই থাকতে পছন্দ করে। সেটা অন্যায় কিছু না। প্রত্যেকের নিজস্ব অ্যাসপিরেশন থাকে, কেরিয়ার থাকে, নিজের অঙ্কের ইকুয়েশন থাকে, পাড়ার ইকুয়েশন থাকে, বৃহত্তর ইকুয়েশন থাকে। সেটা অন্যায় না, কিন্তু তোর মধ্যে একটা সাহিত্যিক অরূপ চক্রবর্তী ছিল বরাবর, তো সেটা কি হলো? মানে আমরা হঠাৎ করে দেখলাম তুই যবে থেকে পলিটিক্সের নাম নিয়ে সেই মানে শুধু সুমনের কাছে 2-1 মিনিটের কবিতা ছাড়া আর সেটা হারিয়ে গেল। মানে অন্তত তুই যখন বিরোধী ছিলি তোর বেশ ভালো ভালো লেখা, ভালো ভালো সাহিত্যটা আসতো। হঠাৎ এটা কি করে হলো? তুই যখন মানে ক্ষমতায় চলে গেলি হঠাৎ করে সাহিত্যটাই করে হারিয়ে গেল? না, পড়ার চর্চা হারায়নি, পড়ার চর্চা হারায়নি, লেখার চর্চা সত্যিই কমে গিয়েছে। এটা তো অস্বীকার করে লাভ নেই। লেখা খুব কম লেখা হয় এখন। শুধুমাত্র ওই শারদ সংখ্যায় যদি কখনো দলীয় মুখপাত্র বা অন্যান্য কোনো পত্রিকায় তারা চায়, শুধুমাত্র সেই ক্ষেত্রে লেখা হয়, নইলে লেখার চর্চা সত্যি কমে আমার গিয়েছে। মনে আছে আজ থেকে 20 বছর আগে তুই পাবলো নেরুদার একমাত্র অ্যাক্টিভ অনুবাদ তুই করতিস, তারপর হঠাৎ সেটা বন্ধ। না, সে আমি তো বলছি যে দৈনন্দিন আপনি যখন 365 দিনে 24x7 পলিটিক্যাল স্পিয়ারে থাকবেন, এখানে মানুষকে পরিষেবা দিতে হয়। এখানে দীর্ঘদিন দলের বিভিন্ন দায়িত্ব সামলেছি, দলের মুখপাত্র সামলেছি, সারা রাজ্য জুড়ে প্রচার করেছি। স্বাভাবিকভাবেই সে কারণে বাকি, তবে তাতেও পড়ার যে
রোজকার যে অভ্যেস, সেই অভ্যাসটা মানে হয়নি, বিসর্জিত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখুন পশ্চিমবঙ্গ খুব একটা ক্রুশিয়াল ট্রানজিশনের জায়গা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। একদিকে বিজেপি তারা নিজেরাও জানতো না তারা এইভাবে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে আসবে, তারা নিজেরা হয়তো প্রস্তুত ছিল না। 2011 সময় কিন্তু তৃণমূল টু সাম এক্সটেন্ট জানতো যে তারা ক্ষমতায় আসছে। তার আগে 2008 পুরসভা নির্বাচন, 9 লোকসভা, 10 পৌরসভাগুলো, একটা মোটামুটি জমি প্রস্তুত ছিল 11 জন্য। কিন্তু বিজেপির কাছে তার আগে 2024 এরকম হার, বিজেপি নিজেও হয়তো প্রস্তুত ছিল না এই বিপুল জয়ের জন্য। যার ফলে একটা যে ট্রানজিশন ফেজে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রয়েছে, তাতে একদিকে কিছু ডেভেলপমেন্ট কাজ নিশ্চয়ই হচ্ছে। ভাবের ঘরে চুরি করে লাভ নেই, চিংড়িঘাটার কথা আমি বহু মিডিয়ায় বলেছি যে অনাবশ্যক ওই মেট্রো রেলের কাজটাকে ফেলে রেখে মানুষের ক্ষোভের কারণ বাড়ানো হয়েছে, এবং আজ প্রমাণিত 4 দিনের মধ্যে কাজটা ভালোভাবে না, কিন্তু ওটা তো নিয়ে আমি তুই বলেছিস। শেষ করিনি। আবার জল জীবন মিশনে 39,000 কোটি টাকার প্যাকেজ কেন্দ্র থেকে নিয়ে এসছে। এবার এখানে একটা সুবিধা আছে, এখানে কেন্দ্র আর রাজ্য দু জায়গায় একই সরকার, তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সরাসরি সহযোগিতাগুলো সেগুলো এই সরকার বেশি পাবে। কিন্তু যে ডাবল ইঞ্জিনের কথা বলা হচ্ছে, ডাবল ইঞ্জিনের দুটো ইঞ্জিন যদি একই দিকে মুভ করে তবেই তো রাজ্যটা এগোবে। সমস্যা হচ্ছে ডাবল ইঞ্জিনে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে দুটো ইঞ্জিনের মুখটা দুদিকে চলে যাচ্ছে। একটা ইঞ্জিন হচ্ছে এই প্যাকেজ আনছে, একটা ইঞ্জিন হচ্ছে মেট্রোর কাজ এগোচ্ছে, একটা ইঞ্জিন হচ্ছে সত্যি সত্যি অন্নপূর্ণা যোজনার ভান্ডারের কাজ চলছে, গরিব মানুষের ক্ষমতায়ন হচ্ছে, এটা ভালো দিক। আবার উল্টো দিকে তার সাথে সাথে গতকালকে আপনারা দেখেছেন যাদবপুরে যেভাবে গরিব হকারদের পেটে লাথি পড়েছে। এই ডাবল ইঞ্জিনের অভিমুখ কি শুধুমাত্র মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত আর বড় লোকের জন্য? তাহলে এখন কিন্তু ডাবল ইঞ্জিনের অভিমুখ যদি হয় গরিবদের পেছনের দিকে আরো টেনে নিয়ে যাওয়া, বড় লোকদের, কর্পোরেটদের এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে দুটো ইঞ্জিনের যদি অভিমুখ বিপরীতমুখী হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি বাংলার উন্নতি নিশ্চিতভাবে হবে। সেই উন্নতিটা কাদের জন্য? ওই 15% মানুষ বা 10% মানুষের জন্য, নাকি 100% মানুষের জন্য? এইটাই সরকারকে কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ অরূপ, এটা তো রাজনীতির কথা গেল। আমি প্রথমেই বলেছিলাম আমরা এগুলো নিয়ে তো তোরা চ্যানেলে বলি, বাট আই ওয়ান্টেড টু নো মোর অফ ইউর পার্সোনাল ফিলিং, যে তুই আশেপাশে তৃণমূলে দেখেছিস। না ঠিক আছে, কিন্তু তুই এই যে বিজেপি বা তৃণমূলের এত নেতাকে দেখলি, তাদের ক্ষমতার লোভ লালসা তুই প্রত্যেকদিন চোখ থেকে দেখিস, তো এইটাকে তুই কিভাবে নিস? মানে ডিউ গেট ডিসগাস্টেড, ডিউ ফিল ইট ফানি, ডিউ ফিল ইট লাইক, বা তুই একটা সাহিত্যিক হলে তোর মনে হয় যে না মানুষ এরমই হয়? আমি কিন্তু তোর একটু খুব ইনডেপথে রেসপন্স চাইছিলাম, যে তুই যে আশেপাশের এই যে ক্ষমতা, এবং যেটাতে সাধারণ মানুষ কিন্তু আমি বলতে পারি দ্যাট ডিসগাস্টেড, কিন্তু তোকে যেহেতু পলিটিক্সে থাকতে হয়, অ্যান্ড ইউ সি পিপুল ক্রেভ ফর পাওয়ার, ইউ সি, এটাকে তুই কীভাবে প্রতিদিন ডাইজেস্ট করিস? বিকজ ইউ হ্যাভ টু ডাইজেস্ট ইট রেগুলার। ডিপেন্ড করছে ক্ষমতাটাকে তুমি কিভাবে ব্যবহার করবে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষমতা প্রয়োজন। রাজনৈতিক ক্ষমতা থাকলে তুমি অনেক বেশি মানুষকে সুবিধা প্রদান করতে পারবে, এটা অস্বীকার করে ভাবের ঘরে চুরি করে লাভ নেই। রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতভাবে যদি তোমার হাতে থাকে, তুমি অনেক বেশি মানুষকে সরকারি রাষ্ট্রীয় প্রকল্পগুলোর আওতায় আনতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক ক্ষমতা শুধুমাত্র যদি আমার ব্যক্তিগত স্বার্থেই হয়, তাহলে নিশ্চিতভাবে ইমিডিয়েটলি সুইচ করতে হবে। আবার ইমিডিয়েটলি সুইচ করেও অনেকে সেই ক্ষমতাকে জনগণের স্বার্থে লাগাতে পারে। এখানে দেখো, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আপনি পলিটিক্স করবেন, প্রত্যেকেই পাওয়ার পলিটিক্স করে। আপনার কি মনে হচ্ছে সিপিএম এখন গণতন্ত্রের কথা বলছে? সিপিএম ক্ষমতায় যখন ছিল তখন গণতন্ত্রের কি প্র্যাকটিস করেছে আমরা দেখিনি? সেটাও যেরকম ঠিক, তেমনি আজকে আবার সিপিএম দাঁড়িয়ে গরিব মানুষের সাথে কথা বলছে, এটাও তো মিথ্যে কথা হয়ে যায় না? আজকেও তো এই বাজারে দাঁড়িয়েও কংগ্রেস সিপিএম, যখন তৃণমূল একটা দলের মধ্যে বিরাট টার্মোয়েল চলছে, তৃণমূল একটা অংশ দিল্লিতে, পশ্চিমবঙ্গে একটা অংশ আলাদা হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল হকারদের সমর্থনে একদিন রাস্তায় নেমেছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসকে কার্যত কিন্তু রোজ রাস্তায় দেখা যাচ্ছে। এবার এটা হতেই পারে যে সিপিএমও চায় আগামী দিন ক্ষমতায় আসতে, খুব স্বাভাবিক একটা দল, তারা তো চাইবেই ক্ষমতায় আসতে, তারা রাস্তায় নেমছে। কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থান সেই গরিব মানুষগুলোর স্বার্থে, এটা তো অস্বীকার করা যায় না। তাই ক্ষমতা নিশ্চিতভাবে প্রয়োজন, কারণ রাজনৈতিক দল এরা তো ভারত সেবাশ্রম করতে আসছে না, ঘটনা এরা রাজনৈতিক দল করতে আসছে ক্ষমতা দখল। কিন্তু ঋতব্রতর মতো লোকজন যারা তোদেরকে একসময় পেটাতো, সে এসে তৃণমূলের ক্ষমতা দখল করে পার্টিটাকে হাইজ্যাক করে চলে যাচ্ছিল। তো হাউ ডু ফিল অ্যাবাউট, মানে থিঙ্ক অ্যাবাউট দিস, ঋতব্রতর পার্টি একসময় তোদেরকে পেটাতো, তুই মার খেয়েছিস, তারা তৃণমূলের আশ্রয় পেলে তৃণমূল দলটাকে নিয়ে চলে গেল। হাউ ডু ফিল দিস জাস্টিস? আচ্ছা, রাস্তার নাম বদলায় একদিন, ধারা বদলায় মাও সেতুংয়ের চীন, সে কবে লিখে গিয়েছে কবির সুমন? ধারা মাও সেতুংয়ের চীন বদলে ফেলেছে তো ঋতব্রত পঞ্চার। তো যাই হোক, ঋতব্রত পার্সোনাল জায়গা থেকে গেছে, ওর নিশ্চয়ই কিছু বক্তব্য রয়েছে, সেটা আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে। ওর
কিছু তো কোয়ালিটি রয়েছে, ও ভালো বক্তৃতা করে। কিন্তু ভালো বক্তৃতা তো তুইও করতিস, তাহলে ও স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তৃতায় ইমপ্রেস ছিলেন। বুদ্ধবাবু নিজেও নাম রেকমেন্ড করেছিলেন, সিপিএম পার্টিওকে রাজ্যসভায় পাঠিয়েছিল। না, কিন্তু এটা ভাব যে আজকে তৃণমূলের মধ্যে ওই ইকুইভ্যালেন্ট ট্যালেন্ট তোর ছিল, তুই ঋতব্রতের মধ্যে ভালো বক্তৃতা করতিস, তাহলে পার্টি তোকে প্রমোট না করে ঋতব্রতকে কেন প্রমোট করলো? এটা তো সবাই এই প্রশ্নটা করছে। ঋতব্রত অলরেডি এস্টাবলিশ পার্লামেন্টারিয়ান, এটা তো খুব স্বাভাবিক। তাহলে এটাকে বলা হলো যে তাহলে তার নিজের সৈন্যের উপর বিশ্বাস নেই, ভাড়াটে সৈন্যদের তৃণমূল চলার চেষ্টা করেছিল। না, সেটা নিশ্চয়ই দলের তো ভুলভ্রান্তি থাকবে, দল তো আত্মসমালোচনা আত্মসমীক্ষা করবে আশা করি। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা দলের সিদ্ধান্ত দল নেবে। আমি দলের মুখপাত্র থেকে এই মানে নিজেকে রিজাইন করিয়েছি এই কারণেই যে আমাদের বক্তব্য দল গ্রহণ মানে মানুষ গ্রহণ করেনি। তো সেখানে আমার মনে হয়েছে পদ আঁকড়ে থাকার কোনো প্রয়োজন নেই, যেখানে মানুষ আমাদের সেটা ঠিক আছে, কিন্তু তোর আমি জানতে চাইছি তোর পার্সোনাল ফিলিংটা কিরম হয়েছে যে যাদের হাতে একসময় মার খেয়েছিস সেই পার্টিটা হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে? না, এটা ওরকমভাবে হয় না। এটা মাস বেস পার্টি, মাস বেস পার্টি তো ওই ফিটারেশন থাকে না। যে কমিউনিস্ট পার্টি বা বিজেপি, তার আমি দুজনেরই মতাদর্শগতভাবে বিরোধিতা করলাম। তাদের যে অর্গানাইজেশনাল বাঁধনি আছে, কংগ্রেস বা তৃণমূলের মতো মাস বেস দলে তো সেই বাঁধনি নেই। তাই সেক্ষেত্রে এগুলো ইনএভিটেবল। সেখান থেকে মুকুল রায় যেরকমভাবে বাইরের দল থেকে দলে দলে লোক এনেছিলেন, তার সুফলও দল পেয়েছে, দল আরে বহরের বৃদ্ধি পেয়েছে। তার কুফলটা আজকে বোঝা যাচ্ছে যে যারা তখন দলকে এসে শক্তিশালী করেছে দেখিয়েছে, তারা আসলে দলের প্রতির জন্য কি নাকি নিজেদের অবস্থানটাকে শক্তিশালী করার জন্য এসেছিল। কারণ দলের প্রতি কমিটমেন্ট কি তাদের সত্যিই রয়েছে? যারা সেদিনকে দল ভেঙে এসেছিল। তা তো লাস্ট একটা কোশ্চেন করছিস, তা তোর নিজের ভবিষ্যৎটাকে এখন কিভাবে দেখছিস, যে তৃণমূলে, বিজেপিতে না কংগ্রেস? আমার এখন অনেকটা সময় আছে, আমি এখন আবার পড়াশোনা করতে পারছি একটু বেশি করে, লেখালেখিটা করতে পারছি, সিনেমা দেখতে পাচ্ছি, লেখালেখির কাজও শুরু করবো নিশ্চিতভাবে। কিন্তু জীবন আমাকে আবার বাড়তি অনেকটা সময় দিয়েছে এবং তার জন্য আমি জীবনকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।